এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আমি আজকের উদ্বাস্তু মানুষের এতটা সমস্যার মধ্যেও, দুশ্চিন্তার মধ্যেও খানিকটা আনন্দের সংবাদ আপনাদের জানাবো। সেটা হলো এই যে সাম্প্রতিক যে নাগরিকত্ব, আধার কার্ড ইত্যাদির যে সমস্যা, এই সমস্যা নিয়ে আমি পরপর কয়েকটা ভিডিও করেছি। তাতে আইন কানুন, মানুষের বিপদ থেকে বেরোবার পথ ইত্যাদি নিয়ে কিছু কথাবার্তা বলেছি। এই ভিডিওগুলির পরিপ্রেক্ষিতে যারা দেখেছেন, শুনেছেন, তারা অনেকে আমাকে টেলিফোন করেছেন, অনেকেই এখানে মন্তব্য করেছেন। বহু সংখ্যক মানুষ টেলিফোন করেছেন যে এটা অতীতে কখনো হয়নি, এবং তারা টেলিফোন করে বলছেন যে নাগরিকত্বের যে আন্দোলন, সে আন্দোলনকে আরও জোরদার করবার জন্যে তারা অনুরোধ করছেন এবং তারা মত প্রকাশ করছেন যে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। আমি বলতে পারি, আমি এবং আমার সঙ্গে আরও কিছু মানুষ, মতুয়া মহাসংঘ, এরকম কিছু সংগঠন, আমরা আমি শুরু করেছিলাম 2003 সালের সেপ্টেম্বর মাস থেকে, যখন 2003 সালের ওই যে কালা কানুন, সেইটা কাগজে বিজ্ঞপ্তি আকারে তার যে সারমর্মটা জানিয়েছিল, আমি ঠিক সেই সময় থেকে এই আইনের বিরুদ্ধে, ওই বিলের বিরুদ্ধে আমি দিল্লিতে গেছি, বিভিন্ন এমপির সঙ্গে কথা বলেছি। আর আপনারা বোঝেন, আমাদের মতো লোকের পক্ষে বারবার দিল্লি যাওয়া, যাতায়াত, থাকা, খাওয়া কত সমস্যার। নিজেদের লোকজন তখন তো প্রায় কেউই ছিলেন না, এখন অনেকেই যারা ডাক্তারি করেন এবং অন্যান্য তারা থাকেন। তো আর্থিক সমস্যা, এইসব নানান সমস্যার মধ্যে দিয়েও বারবার চেষ্টা করেছি। আর আমার একটা সুবিধে হয়েছিল, সেই সময়ে আমি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া করতাম, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের পার্টি, এবং তাদের 2-3 জন এমপি ছিলেন আমার ওই পার্টির। আমি ওই পার্টির এই পশ্চিমবঙ্গের সভাপতি ছিলাম দীর্ঘকাল, মানে অন্তত 16 বছর ধরে, এবং অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ছিলাম। এই সুবিধাটা আমি পেয়েছিলাম এই নাগরিকত্ব আন্দোলন করার ক্ষেত্রে। বিষয়টা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া, নেতাদের কাছে সমস্যাটাকে উত্থাপন করা, তারা যথেষ্ট সহযোগিতা করেছিলেন। তো এটা আমরা করেছি বরাবর, এবং ধারাবাহিকভাবে আমরা এই আন্দোলন চালিয়ে গেছি। কিন্তু মধ্যেখানে 2019-20 সালে ওই নো এনআরসি একটা মুভমেন্ট শুরু হয়ে, মানে তাদের যে দাপট এবং এই একটা ভুল আন্দোলন, আপনারা জানেন যারা উদ্বাস্তু বিরোধী তারা এই ভুল আন্দোলনটাকেই প্রমোট করেছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিও করেছে, মিডিয়াগুলোও করেছে। ফলে আমাদের আন্দোলনটা অনেকটা পিছিয়ে গিয়েছিল। এটা একটা ছিল। আরেকটা ছিল 2010 সালে, আপনারা জানেন, সুবোধ বিশ্বাস আরএসএস বিজেপির মদতে তারা একটা নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতি এরকম একটা নাম দিয়ে একটা সংগঠন তৈরি করে তারা, বিজেপি তাদের পেছন থেকে মদত দিচ্ছিল, টাকা পয়সা দেয়। আমরা মিটিং ডাকলে 500 লোক হয়, ওরা মিটিং ডাকলে গাড়ি ঘোড়া দিয়ে দেয়, টাকা পয়সা খরচ করে 5,000 লোক হয়। আর আমাদের লোকজন তো বোঝেন,
তারা মনে করলো আরে বাবা এ তো সুবোধই অনেক বড় নেতা, পেছন দিকটা তো মানুষ উকিঝুঁকি মারে না, বুঝতে চান না, সহজ সরল মানুষ। ফলে এই প্রক্রিয়াতে আমরা অনেকটাই আমাদের আন্দোলন পিছিয়ে পড়েছিল, ঝিমিয়ে গেছিল, কিন্তু আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা বরাবরই করে গেছি আজকে পর্যন্ত। এখন এরকম একটা পরিস্থিতিতে এই আধার ডিঅ্যাক্টিভেট হওয়ার পর এবং আমাদের এই বিশেষ করে আমার এই যে ভিডিওগুলো দেখবার পরে অনেকেই বলছেন যে আবার নূতন উদ্যমে আন্দোলনটা শুরু করা। পারতপক্ষে আমরা নূতন উদ্যমে এই কাজটা ইতিমধ্যে শুরু করেছি। আপনারা যারা একটু খবর রাখেন, আমরা সংবিধান বাঁচাও মঞ্চ তৈরি করে প্রথমে আমরা কলকাতায় একটা কনভেনশন করি। সেই কনভেনশনে খুব বড় কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনে দিল্লি থেকে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক, এআইসিসির সাধারণ সম্পাদক তারিক আনোয়ার সাহেব ছিলেন, প্রাক্তন সাংসদ একসময়ের কংগ্রেসের খুব বড় নেতা ডিপি রায় ছিলেন, ওদের এখানকার তফসিলি দপ্তরের যিনি ইনচার্জ আছেন, দুবারের এমএলএ আইএস অফিসার সুখবিলাস বর্মা ছিলেন, এরা আমাদের ওই কনভেনশনে ছিলেন। সেই কনভেনশনের পরে আমরা আরেকটা বড় কনভেনশন করি শিলিগুড়িতে। উত্তরবঙ্গের মানুষ যারা আমাদের এই ভিডিও শুনছেন জানেন, আমি সেখানে প্রায় এক সপ্তাহ ঘোরাঘুরি করে আমাদের লোক যেখানে আছে প্রত্যেকটা জায়গাতে আমি গেছি, গিয়ে সবাইকে নিয়ে আমরা একটা বড় কনভেনশন করেছিলাম শিলিগুড়িতে। আর তার ঠিক পরের দিন আমরা আরেকটা বড় কনভেনশন করি উত্তরবঙ্গে রায়গঞ্জে। এই প্রক্রিয়া আমরা চালাচ্ছিলাম। তারপরে আমরা দিল্লিতে গেছি, জাতীয় কংগ্রেসের বর্তমান সভাপতি খাড়গে সাহেবের সাথেও আমরা দেখা করেছি, অধীর চৌধুরীর সঙ্গে আমরা অনেকবার দেখা করেছি। আমরা এখানে কংগ্রেসের বর্ষিয়ান কংগ্রেস নেতা, অনেকবার সাংসদ ছিলেন, মন্ত্রীও ছিলেন একসময় পশ্চিমবঙ্গের, প্রদীপ ভট্টাচার্য, তার সঙ্গে দেখা করেছি, তিনিও কিছু সদর্থক ভূমিকা নিয়েছেন। আমরা সিপিআইএমের সাথে কথা বলেছি, সেখানে সুজনবাবুর সাথে কথা হয়েছে, সেলিম সাহেবের সাথে কথা হয়েছে এবং তারাও এই ব্যাপারে অনেকটা এগিয়ে এসছেন। সাংবাদিক সম্মেলন করেছেন গত 5 তারিখে সিপিএম কংগ্রেস এবং আমরা সংবিধান বাঁচাও মঞ্চ কলকাতা প্রেস ক্লাবে গত 5 ফেব্রুয়ারি। তারপরে সিপিএম এই 23 তারিখে মৌলানা যুব কেন্দ্রে খুব বড় ওদের বিভিন্ন গণসংগঠনকে নিয়ে এই প্রশ্নে শিক্ষিত করবার জন্যে তারা একটা কনভেনশন করেছেন। এই 23 তারিখে প্রচুর লোক হয়েছিল। মধ্যেখানে আরেকটা কথাও একটু বলি, একটা সময় 2 বছর আগে, বোধহয় 20 সালের দিকে, 2 বছর তো নয়, তাহলে তো 4-5 বছর হয়ে গেল, তারাও কিন্তু এইভাবে উদ্যোগ নিয়েছিল। তাদের সাথে আমি কথাবার্তা বলার পরে অনেকটা কনভিন্স করতে পেরেছিলাম। জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছিলাম, তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক তাদের পার্টি থেকে ঠিক আমরা যেভাবে এই যে কাট অফ ডেট ইত্যাদি ইত্যাদির কথা যেভাবে ভাবি, এইটাই তারা এই দাবিতে আন্দোলন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই অনুযায়ী তারা আমাকে 2টো ট্রেনিং ক্যাম্পে বক্তা হিসেবে ডেকেছিলেন। ট্রেনিং ক্যাম্প মানে তাদের বিভিন্ন বিধানসভার জনাকুড়ি করে বক্তা, যারা ভালো বক্তা, একটা বিধানসভার 20-25 জন, এরকম করে 7-8টা বিধানসভার ওই বক্তাদের এক জায়গায় করেছিলেন। সেই নিয়ে একটা মিটিং হয় দমদমে একটা বড় হলে, প্রায় 400-500 তাদের নেতৃস্থানীয় কর্মী যারা বলেন, প্রচার করেন বক্তা, তাদের নিয়ে। সেখানে সৌগত রায় ছিলেন, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, সেখানে ব্রাত্য বসু ছিলেন, আরও অনেক নেতা ছিলেন। এখন যে পার্থ ভৌমিক মন্ত্রী হয়েছেন উনি ছিলেন, আমাদের এই যে এখন গোস্বামী, নারায়ণ গোস্বামী, উনি ছিলেন, আরও অনেকে ছিলেন, আমার সবার নাম মনে নেই। এবং সেখানে আমি বক্তা, আমি বক্তব্য 1-1.5 ঘন্টা ধরে আমি বক্তব্য বলেছি। বিভিন্ন জায়গা থেকে তারা প্রশ্ন করেছেন, সেগুলো রেকর্ড করেছেন।
রেকর্ড করে সেইগুলো আবার এডিট করে তারা বিভিন্ন তাদের যে বক্তা তাদের কাছে সেটা পাঠিয়ে দিয়েছেন। তো এরকম ঠিক একই রকম আরেকটা মিটিং হয় আরও 10-15টা বিধানসভার বক্তাদের নিয়ে, সেটা হয় বারাসাতে। তারাও কিন্তু এই প্রক্রিয়া শুরু করেছিল এবং এগুলো আমরা চেষ্টা করেছিলাম বলে তারপরে কোনো কারণে তাদের এই সিদ্ধান্ত বাতিল হয়। ফলে এই রেকর্ডগুলো করে সব কিছু হওয়ার পরে তারা অন্যরকম কিছু একটা ভাবেন, হয়তো তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় অন্য কিছু ঢোকে। তো আমি কথাটা গল্প বলছি না, দেখবেন বা আমি ভেবেছি খোঁজাখুঁজি করে আমি সেই দুটো রেকর্ড তারা যা করেছিলেন সেটা পেয়েছি, আমাকেও পাঠিয়ে দিয়েছিলেন ওনারা যে দেখেন আপনি যা বলেছেন সেটা ঠিক আছে কি না। তো সেটাও আমি ইউটিউবে দিয়ে দেব, আপনারা দেখতে পারবেন। ফলে আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। আর একটা কথা আপনাদের, আমি এই কথাগুলো কেন বলছি, আমি এই কথাগুলো বলছি যে দেখেন এখন অনেক দাবিদার যে আমরা এত লড়াই করছি, আমরা এটা করছি ওটা করছি। মানিক ফকির আছেন, দীপক ব্যাপারী আছেন, লোককবি অসীম সরকার আছেন, এরকম আর ওই সুবোধ বিশ্বাস তারা তো আছেনই। তো এরকম এই আন্দোলন করার দাবিদার প্রচুর। মমতা ঠাকুরও আন্দোলন করেছেন, তিনিও কিছু কিছু বলছেন, তিনিও করেছেন, এটা মিথ্যে কথা নয়, তিনিও ছিলেন আমাদের সাথে বা আমরাও তাদের সাথে অনেক সময় তারা ডেকেছেন, আমরা গেছি। তো আমি এই কথাগুলো বলছি যে একটা আন্দোলন করতে গেলে মানুষের আস্থা বিশ্বাস লাগে। আমরা 20 বছর আগে থাকতে যে আন্দোলন শুরু করেছিলাম, দীর্ঘকাল করেছি, সেই যে লোক, সেই সমস্ত মানুষজন অনেকে মারা গেছেন, অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, অনেকে আছেন এখনও সাথে। কিন্তু এই যে যারা নতুন করে আন্দোলন করার জন্য আমাদের টেলিফোন করছেন, তারা আমার মনে হচ্ছে অনেকটা বিভ্রান্ত যে আসলে কারা সিরিয়াসলি আন্দোলনটা করেন, কাদের উপর আস্থা ভরসা করা যায়। ফলে এই আস্থা ভরসা নতুন লোকজন নিয়ে আন্দোলন করতে গেলে এইটা একটা খুব বড় বিষয়। সেই জন্যই আমি আজকে এই কথাগুলো বলছি, কারণ আমরা আবার নতুন করে একটা আন্দোলন, নতুন করে মানে নতুন উদ্যমে আর কি, নতুন করে না, নতুন উদ্যমে আন্দোলনটা শুরু করব। আমরা এটা ভাবছি যে প্রথম একটা কনভেনশন করব কলকাতায় এই মার্চ মাসের মাঝামাঝি, এবং আমরা সেখানে চাইব যে এই যে নতুন যারা সমস্যা বলে মনে করছেন, নিজের হোক বা তার প্রতিবেশী আত্মীয় স্বজন যারাই সমস্যায় পড়ুন, তারা একটু উদ্যোগী ভূমিকা নেবেন। ফলে আমি এইটা আমাদের ফেসবুক বা ইউটিউবে আপলোড করব। আমি একটু আপনাদের মন্তব্য, আপনাদের টেলিফোন, ওখানে মন্তব্য হোক, আমাদের টেলিফোন করে হোক, আপনারা জানেন টেলিফোন নাম্বারটা আমরা আজকে এখানে আপনাকে বলে দেব। আমি যদি দেখি বা আমরা আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, সংবিধান বাঁচাও মঞ্চ, আমরা যদি মনে করি যে না আপনারাও নতুন নতুন লোকজন আগ্রহী হচ্ছেন, আমরা তো করবই, লোকজন যদি বেশি হয়, শক্তি যদি বেশি হয়, তাহলে তার প্রোগ্রামগুলো অন্যরকম হবে। সেই জন্য আপনাদের একটু মতামতটা আমরা জেনে নিতে চাই। আর যে কথা বলছিলাম সেই প্রয়োজনে আপনাদের একটু বলি, নানান দাবিদার তো, এই জন্যে এইটা একটু করা দরকার। তা না হলে হয়তো আপনারা নতুন নতুন মানুষ, আমাদের চেনেন না, অতটা আস্থা পাবেন না। সেই জন্যই বলছি, দেখুন একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। এই একটা বই কিন্তু এটা আমি করেছিলাম, মতুয়াদের নিয়ে যে লড়াই সংগ্রাম আমরা করছিলাম তার উপরে একটা বই করেছিলাম। এখানে নাগরিকত্বের আইন এবং বিভিন্ন বিষয়, এই উদ্বাস্তু আন্দোলন সম্পর্কেও সেটা এর মধ্যে আছে। উল্টো দিকের একটা ছবি দেখুন, এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা কিন্তু এই মরিচঝাপির আন্দোলনের যে নেতা, মানে মূল নেতা ছিলেন সতীশচন্দ্র মণ্ডল। আমরা একটা সময় তারও সাক্ষাৎকার নিতে গেছিলাম, সেখানে নকুলদা ছিলেন, কপিল ঠাকুর ছিলেন, সেটাও আমরা এই বইটাতে সংরক্ষণ করেছিলাম তার পৃষ্ঠাতে। এইটা একটা আপনি দেখুন, দেখুন আমরা কতগুলো মানুষকে সচেতন করার জন্য বুকলেট করেছি। এই একটা বুকলেট দেখুন, দেখতে পাচ্ছেন,
এই বুকলেটটাও আপনারা দেখুন, এটাও আমরা করেছি কিন্তু এই নাগরিকত্ব আন্দোলনের প্রশ্নে এগুলো আমরা এটা করেছি। তারপরে একটা দেখুন, এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমাদের এই নাগরিকত্ব আইন আন্দোলন, তার উপরে ওই যে প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখা করেছিলাম, কলকাতায় যে বিশাল মিছিল করেছি, হিন্দু মুসলমান কত মানুষ আপনারা দেখুন, সেগুলো আমরা এই ছবিতে দিয়েছি। উল্টো পৃষ্ঠাতে ঠাকুরনগরের অনশনের ছবি আছে। আমরা দিল্লির যন্ত্রমন্ত্রে অনশন করেছি দীর্ঘ 4-5 দিন ধরে, তার ছবি দিয়েছি এবং এই সম্পর্কীয় সমস্ত রিপোর্ট, আইন এর মধ্যে আমরা এটা লিখেছি। আপনারা আরেকটা বই দেখুন, এটাও আমরা আরেকটা বই করেছি ওই সব ছবি দিয়ে মানুষকে একটু অনুপ্রাণিত করবার জন্যে। প্রত্যেকটাই নতুন নতুন ডেভেলপমেন্ট হয়েছে, নতুন নতুন আমাদের আন্দোলন, তার খবরাখবর আমরা সব এর মধ্যে লিপিবদ্ধ করেছি। আপনারা দেখেছেন বইগুলোর হেডিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এসবগুলো আমরা করেছি। আমরা এটা করতে গিয়ে শুধু বাংলায় করলে সমস্যা, বাইরের প্রদেশ এবং এমপিরা অধিকাংশই নন বেঙ্গলি, বাংলা বোঝেন না, যে কারণে আমরা ইংরেজিতেও এই বই করেছি। করে এটা মানে কয়েক হাজার কপি করে সমস্ত এমপি, এমএলএ, মন্ত্রী, তাদের কাছে বারে বারে আমরা এটা পৌঁছে দিয়েছি। আমরা এই কাজগুলো করছি এই 20 বছর ধরে। তারপর একেবারে লেটেস্ট আমরা এই আইন নিয়ে যে বইটা করেছি, আপনারা দেখুন, এইটা আমরা এখন বিলি বন্টন করছি বা বিভিন্ন স্টলে এটা আমরা বিক্রি করছি, মানুষ নিচ্ছেন, চাইলে আপনারাও পেতে পারেন, অসুবিধা কিছু নেই। এটা করেছি। তারপরে আরেকটা দেখুন, এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট বই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা পড়তে পারছেন কিনা আমি জানি না, আপনারা একটু দেখে নিন। আসলে কোন জায়গায় দেখালে আপনারা ভালো দেখতে পাবেন আমিও ঠিক বুঝতে পারছি না, আজকে দেখানোর পরে হয়তো আমার একটা আইডিয়া হয়ে যাবে। এই বইটার পেছনে একটা ছবি দেখুন, এই যে পেছনের উপরের ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমরা যখন অনশন করেছি দিল্লিতে, অনশনের চাপে আলটিমেটলি প্রধানমন্ত্রী তখন মনমোহন সিং, তিনি এই যে বসে আছেন, ইনি কিন্তু মনমোহন সিংয়ের মন্ত্রিসভার মন্ত্রী। সাধারণত আন্দোলনের মঞ্চে মন্ত্রীরা আসেন না, কিন্তু মনমোহন সিং ওনাকে পাঠিয়েছিলেন যে ওনারা আন্দোলন করছেন, আপনি একটু যান, তাদের কথাটা লিখে নিয়ে এসেন। এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক তার সামনে বসে যিনি, ইনি কিন্তু বৃন্দা কারাত। আমরা অনেকে যে বলি যে সিপিএম কিছু করেনি, দল হিসেবে হয়তো পশ্চিমবঙ্গের সিপিএম তেমন কিছু না করলেও তারা কিন্তু আমাদের এই আন্দোলনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। মানে আমি আপনাকে বলতে পারি, ওদের বাসুদেব আচার্যা, আমি সেদিন বলেছি পুরুলিয়ার সাংসদ, উনি পুরুলিয়ার সাংসদ ছিলেন না, মানে একটা ভিডিওতে বলতে গিয়ে ভুল বলে ফেলেছি, নামটাও মনে করতে পারিনি সেই মুহূর্তে। উনি ছিলেন বাঁকুড়ার সাংসদ, বোধহয় বারসাতেক সাংসদ হয়েছিলেন, সিপিএমের দলনেতা ছিলেন লোকসভাতে। উনি পার্লামেন্টে তুলেছিলেন, উনি আমাদের এই অনশন মঞ্চে এসেছিলেন, ছবি থাকলে আপনাদের দেখাবো। তো এমনকি তিনি আমাদের অনশন মঞ্চে এসে বলেছিলেন, গভর্নমেন্ট যদি এর পরে উদ্যোগ না নেয়, এরকম আন্দোলন, এরকম অনশনের পরে যদি উদ্যোগ না নেয়, তাহলে প্রাইভেট মেম্বার্স বিল আনবেন। এইটা বাসুদেব আচার্যা বলেছিলেন। স্বাভাবিকভাবে তিনি সিপিএমের এমপি, তার পার্টি তাকে নির্দেশ দিক বা না দিক, তিনি তো সিপিএম পার্টির সাংসদ, এটা তিনি করেছিলেন। সিপিএমের শ্যামল চক্রবর্তী, আপনারা জানেন, রাজ্যসভার সদস্য হয়েছিলেন। আমরা 3-4 বার আমি দেখা করি তার বাড়িতে, নিজের হাতে চা করে করে আমাদের খাইয়েছেন। তখন তো অনেক বয়স, এইটা তো মানুষ করে না। তাদের যে ব্যবহার, এই যে পুরনো কমিউনিস্ট মানুষজন, বিশেষ করে আমরা তো শ্যামল চক্রবর্তীর ব্যবহারে মানে কি বলবো, এরকম আমরা এত আন্তরিকতা পাওয়া যায় না, আমরা পেয়েছি। মানে আমি কথাগুলো বললে অনেকে বিরক্ত হবেন, কারণ সিপিএমের প্রতি বহু লোক বিরক্ত। আমি কিন্তু সিপিএমের সাথে কোনোদিন ছিলাম না, কিন্তু যে মানুষগুলো সম্পর্কে এটুকু না বললে মিথ্যে কথা বলা হয়, এটা তো উচিত নয়। তিনি পার্লামেন্টে তুলেছিলেন,
বিশ্বাস করবেন না, দুদিন 3 দিন আমাকে ডেকেছেন, ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। তো যেদিন উনি তুলবেন সেদিনও আমি ছিলাম, অন্য জায়গায় ছিলাম। তিনি পার্লামেন্টে যাবেন, উনি বললেন যে শুক্রদেববাবু আপনি কি আধা ঘন্টার মধ্যে একটু এসে পৌঁছাতে পারবেন? আমি বললাম কেন? বললো যে একটা জায়গা আমার এখনও কেমন যেন একটু খটকা লাগছে, মানে পার্লামেন্টে তুললে প্রশ্ন উত্তর হতে পারে। আমি ছুটতে গেলাম, উনি আমার জন্য একটু ওয়েটও করলেন। এরকমভাবে ব্যাপারটা ঠিকমতো এবং খুব সুন্দরভাবে তিনি এটা রাজ্যসভায় তুলেছিলেন। তার ডকুমেন্টও আমাদের কাছে আছে মানে এখনও আছে, এটা আছে। প্রশান্ত চ্যাটার্জি একসময় মেয়র ছিলেন আমাদের কলকাতার, তিনিও রাজ্যসভায় গেছিলেন, তিনিও এটা তুলেছিলেন। আর একজন বোধহয় ত্রিপুরার এমপি খগেন দাস, সম্ভবত নামটা খগেন দাস, তিনিও এইটা পার্লামেন্টে তুলেছিলেন। হয়তো আরও কেউ কোনো সময় তুলেছিলেন। আর বৃন্দাকারাত তো আমাদের ওই 4 দিন অনশনের 4 দিনই উনি আমাদের এখানে ছিলেন, সে বহু ছবি। এবং এই প্রস্তুতি নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে মিটিং করি। ওই দিল্লিতেও আমরা গালিব একাডেমিতে মিটিং করেছি, গান্ধী পিস ফাউন্ডেশনে আমরা কনভেনশন করেছি এই অনশনটাকে সাকসেস করার জন্যে। মানে দিল্লির ইন্টেলেকচুয়াল লোকজন যাতে আমাদের পাশে এসে দাঁড়ান, এবং আমরা এটা তো অনেকখানি সাকসেস হয়েছিলাম, বুঝলেন তো। তারা একটা সলিডারিটি কমিটি তৈরি করেছিল দিল্লির ইন্টেলেকচুয়াল লোকজন, তাদের কয়েকজনকে আমি আপনাকে দেখাবো। আমরা 4-5 দিন অনশন করেছিলাম। সেই সময় জেএনইউ ছাত্ররা প্রতিদিন 20-30 জন করে আমাদের ওখানে এসে আমাদের কিছু পয়সাও দিয়েছেন, আমাদের ওখানে বক্তৃতা করেছেন, আমাদের সাথে এসে বসে আছেন। তা জেএনইউর এই ছাত্ররা এসেছেন। ওই যে কনভেনশনগুলো আমরা একটা দুটো না, 5টা-10টা কনভেনশন বিভিন্ন জায়গাতে আমরা করেছি, তাদের নিমন্ত্রণ করেছি। এবং এই ব্যাপারে এমনি তো হয় না, এটা সূত্র লাগে। বিশেষ উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন আমাদের হিমাদ্রি চ্যাটার্জি। আমাদের মধ্যে অনেকে তো আবার চ্যাটার্জি ব্যানার্জি শুনলে গা গিনগিন করে, কিন্তু এসব মানুষগুলো সম্পর্কে একটুখানি রাখবেন। হিমাদ্রি চ্যাটার্জি তখন ওখানকার স্কলার, মানে ওই গবেষণা করছিলেন। তো সেই হিমাদ্রি চ্যাটার্জি ওখান থেকে এসে দেখুন এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গেছেন, প্রফেসর মানে অধ্যাপক হয়ে গেছেন, লেকচারার হয়ে গেছেন। তো তিনি এখনও আমাদের আন্দোলনে ডাকলেই তিনি চলে আসেন। 20-50 জনের মিটিং হচ্ছে, সেখানে ডাকলে তার মতো লোক চলে আসেন। তো আমাদের অন্যান্য বহু ব্যাপারে তিনি হেল্প করেছেন। আমরা যখন এসওপি করব, এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং এসওপি প্রসেস, মানে আসামের এনআরসিটা কী করে হবে। আমরা ওই যে সুপ্রিম কোর্টে যে মামলাটা করেছিলাম, সেইটা একটা অ্যাফিডেভিট জমা দিয়েছে রাজ্য সরকার, একটা অ্যাফিডেভিট জমা দিয়েছে কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা। এইবারে আমাদের এটা কী হবে, আমাদের উকিল কি বলবেন, সেইটা আমরা তৈরি করে দিয়েছে এখানে এসওপি। সেটা আমি আর হিমাদ্রি বসে করেছি। এবং এই এসওপি করতে হবে এই যত আসামের, মূলত আসামের ব্যাপার, আসামের যতগুলো হিন্দুদের সংগঠন, মানে হিন্দু বাঙালিদের সংগঠন, তা 8-10টা আমার ফাইলেই এখন আছে। 8-10টা সংগঠন থেকে আমাকে তাদের প্রপোজড এসওপি আমাকে পাঠিয়েছেন যে দাদা আমরা তো কেউ সুপ্রিম কোর্টের ওই কেসে নেই, আপনি একটু আমাদের এইগুলো কনসাল্ট করে আর আপনি নিজে যা বোঝেন করে এসওপিটা তৈরি করেন। আমরা করেছিলাম সেটা, সবার মতামত, সবারই সাজেশনগুলো আমরা এক জায়গায় করেছিলাম। তো যাই হোক, আমরা এই কাজগুলো করেছি। আর করে তো আমরা মেটাতে পারিনি। একটা জিনিস তো মিটেছে যে বিজেপি 2003 সালে সবাইকে অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল। সেইটা এত লড়াইয়ের ফলে, এই যেগুলো আপনাদের বলছি, এত লড়াইয়ের পর শেষ পর্যন্ত K-19 মাধ্যমে তাদের অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তিটা দিয়েছে। কিন্তু তাদের নাগরিকত্ব দেয়নি, দেবেও না, হবেও না ওই K-19। কিন্তু তার মধ্যে দেখুন যেভাবে তারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান কালেক্ট করে আসলে এই জায়গাতে আইনত কারা বেনাগরিক এবং তাদের কি করে ধরা যায়, বিপদে ফেলা যায়, আমরা এইগুলো দেখে, এই আধার টাধার দেখে পরিষ্কার বুঝতে পারছি যে তারা আটঘাট বাঁচছে যাতে তাদের বিপদে ফেলা যায়। ফলে এরকম একটা অবস্থা কিন্তু আজকে তৈরি হচ্ছে। ওই যত কথাই বলুন না কেন অসীম সরকার বলছেন, অসীম সরকারও তো বলতে বোঝেন তার মতো মানুষ কতটা বুদ্ধিমান, কতটা রাজনীতি বোঝেন। বলতে একটা কথা বলতে গিয়ে আর এক রকম হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো আমি অন্তত বিশ্বাস করি, এত গালাগালি আমাকে করেন, আমিও করি,
কিন্তু তিনি যে আমাদের লোকজনের প্রতি, উদ্বাস্তুদের প্রতি তার একটা দরদ আছে, এটাতে কোনো সন্দেহ নেই। তবে হয় কি যে দরদ আর একটা এমএলএ হওয়া, এই যে ব্যক্তিগত প্রতিপত্তি, ব্যক্তিগত সুবিধা, এরও তো একটা দ্বন্দ্ব প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আপনাদের মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। এখন এইটা অনেক সময় কারুর ক্ষেত্রে কমিউনিটির ইন্টারেস্টটা গুরুত্ব বেশি পায়, নিজের ইন্টারেস্টটা, গুরুত্বটা দ্বিতীয় স্থানে চলে যায়, পেছনে যায়। আবার কেউ কেউ পেরে ওঠেন না, পার্সোনাল ইন্টারেস্টটা আগে চলে আসে। কিন্তু তার মানে কমিউনিটি ইন্টারেস্টটা একেবারে মিলিয়ে যায় তা নয়। তা ওনার ক্ষেত্রে তাই হয়েছে। এখন উনি পার্টির সাথে আছেন, আবার এমএলএ হতে হবে, পরে পার্টিকে একটু সন্তুষ্ট করা, এইসব ব্যাপারগুলো আছে, তিনি করছেন। তা আমি বলছি, দেখুন এইটা, এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু আমাদের দিল্লির অনশনের ছবি। দিল্লিতে আমরা যে অনশন করেছিলাম, শুধু একটা অনশন করিনি, আমরা অনশন দুটো করেছি, ধর্না কয়েকটা করেছি, তারপরে কনস্টিটিউশন ক্লাবে কতগুলো কনভেনশন করেছি। আর এখানে একটু বলে রাখি, না বললে এটা অন্যায় হবে, একটা কনভেনশনে 20-25 হাজার টাকা হলের ভাড়া লাগে। সেটা কিন্তু মমতা ঠাকুরই আমাদের করে দিয়েছিলেন, উনি চিঠি লিখে ওটা বুক করে দিয়েছিলেন, উনিও ছিলেন। এবং সেই কনভেনশনটাতে আমরা হয়তো 4-5 এমপিকে এক জায়গায় করতে পারতাম, কিন্তু মমতা ঠাকুর উদ্যোগ নেওয়ার জন্যে কিন্তু আমরা সেদিন 12 জন না 13 জন এমপিকে এক জায়গায় করতে পেরেছিলাম। ফলে তিনি কিন্তু তার সাধ্যমতো, ক্ষমতা তো সবার, যোগ্যতা সবার সমান থাকে না, কিন্তু তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছিলেন। এটা আমরা যদি না বলি তাহলে কিন্তু ইতিহাসটাকে বিকৃত করা হয়। যদিও আমি তার পার্টিকে সমর্থন করি না, আমি তার পার্টির সমালোচক। আপনি এইটার দ্বিতীয় পৃষ্ঠায় আমরা যদি চলে যাই, তো আপনি দেখুন একটা ছবি দেখেছেন এই উপরে, এইটা, এই যে উপরের ছবিটা, এই উপরের ছবিটা কিন্তু মৌলালী যুব কেন্দ্র, কত মানুষ এক জায়গায় এসেছিলেন। আমাদের এই জয়েন্ট অ্যাকশন কমিটি যখন আমরা এই আন্দোলন যখন শুরু করি, তখন এইসব মানুষজন এখানে এসেছিলেন। নিচের এটা উত্তরবঙ্গে আমরা মিটিং করছি, সেই উত্তরবঙ্গের ছবি। এই ছবিটা দেখুন তো আপনি নেতাদের চেনেন কি না। এই উপরে নিচে দুটোই একই নেতার ছবি আছে, দেখতে পাচ্ছেন? জানি না, আমি একটু এদিক ওদিক করে দেখছি যাতে ছবিগুলো আসে কি না। যদি দেখতে পারেন ভালো, আর না হলে আমি একটু মুখে বলে দিচ্ছি। এই ছবি হলো, এটা হচ্ছে সিদ্দিকুল্লাহ সাহেব বসে আছেন, আর তার পাশে বসে আছেন রামবিলাস পাসোয়ান, আর আমার হাতে, আমিও বসে আছি, আমার হাতে এটা আমাদের অনশন মঞ্চে রামবিলাস পাসোয়ান 2 দিন এসে বসেছিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী এখান থেকে গেছেন, তিনি তো মুসলমান, তিনি আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটির কোর কমিটির মেম্বার ছিলেন। হিন্দুদের, সিদ্দিকুল্লাহ নিজের নাগরিকত্বের জন্য যাননি, মুসলমানদের নাগরিকত্বের জন্য যাননি। আপনি এই ডিমান্ডগুলো উপরে সব লেখা আছে, দেখতে পারেন। এর সব আছে উদ্বাস্তুদের দাবি, মানে হিন্দুদের দাবি। আজকে তিনি তৃণমূলের মন্ত্রী হয়েছেন, সেটা আমাদের পছন্দ নয়, তিনি হয়েছেন, কিন্তু তিনি আমাদের এই সহযোগিতাগুলো কিন্তু করেছেন। এখনও কিন্তু তিনি আমাদের প্রতি সহানুভূতিশীল। আমার সপ্তাহখানেক আগে দেখা হয়েছিল, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন এই সমস্ত আন্দোলনের সময়, জেলেও গেছিলেন উনি, ওই যে আইন অমান্য আন্দোলনে উনি প্রেসিডেন্সি জেলে উনিও গেছিলেন, সন্তোষ রানাও জেলে গেছিলেন, ফরওয়ার্ড ব্লকের আমাদের হরিপদ বিশ্বাস তিনিও। ফলে তারা এই আন্দোলনের সাথে ছিলেন। তো এখানে, এবং এই যে রামবিলাস পাসোয়ান এসেছেন, রামবিলাস পাসোয়ানকে কিন্তু এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যোগাযোগ করে ওখানে নিয়ে এসেছিলেন। তার সাথে একটা আলাদা সম্পর্ক একটা সময় তৈরি হয়েছিল, আমি জানি সেসবগুলো। আমার সাথেও সম্পর্ক ছিল বহুদিন আগে থাকতে রামবিলাস পাসোয়ানের, কিন্তু আমি তো অনশনে বসেছিলাম। এটা কিন্তু উনি অর্গানাইজ করে নিয়ে এসেছিলেন, এই সহযোগিতা কিন্তু তিনি আমাদের করেছিলেন। আপনারা দেখুন এই যে ছবি, এই উপরের ছবি, এটা কিন্তু দিল্লির, এটা দিল্লির গান্ধী পিস ফাউন্ডেশন বলে একটা ইনস্টিটিউশন আছে, হল আছে, সেখানে এসব দিল্লির ইন্টেলেকচুয়ালদের নিয়ে মিটিং। দিল্লিতে বিভিন্ন সংগঠন যারা করেন, মানবাধিকার সংগঠন করেন, শ্রমিক সংগঠন করেন, তাদের নেতা, আমি কংগ্রেস সিপিএমের বড় বড় ইয়ের কথা বলছি না, তারা খুব
প্রতিষ্ঠিত মানুষ, লড়াকু মানুষ, তারা সব আমাদের এই পাশে দাঁড়িয়েছিলেন। এইটা হচ্ছে, নিচেরটা হচ্ছে উত্তরাখণ্ডের দিনেশপুরে, এটা উত্তরাখণ্ডের দিনেশপুরে এইসব নিয়ে মিটিং, তারাও আমাদের অনশন এবং অন্যান্য প্রোগ্রামে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন সময়ে অংশগ্রহণ করেছেন। এই যে সব আমরা তৈরি করেছিলাম, এই জায়গাগুলো পরে সস্তা কথা বলে সব করে দেবো বলে ওই যে সুবোধ বিশ্বাস সব ক্যাপচার করে ফেলে, আমাদের গুরুত্বটা অনেক কম হয়েছে। এটা দিনাজপুরের মিটিং, দিনাজপুরে এই মিটিং হয়েছে। এই তারপরে এটা দেখেন, এই মিটিংটা কিন্তু এটা হচ্ছে, কিন্তু এটা উত্তরাখণ্ডে কোন জায়গা, শক্তি ফার্মে মিটিং। ওখানকার ইম্পর্ট্যান্ট লোকজন, বিশেষ লোকজন যারা, তারা এই এসছেন। এই নিচের এইটা হচ্ছে পিলভিটে, উত্তরপ্রদেশের যে পিলভিট জেলা, এইটাই আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন আমাদের নিত্যানন্দ মল্লিক, এই পিলভিটেরই তিনি অ্যাডভোকেট, কিন্তু পিলভিটে তিনি ওই সেটেলমেন্ট পেয়েছিলেন। এই পিলভিটের ছবি। আর একেবারে নিচেরটা দেখেন, এটা কলকাতার ভারত সভা হলে মিটিং। এখানে আছেন, আমি বলছি, হরিপদ বিশ্বাস ফরওয়ার্ড ব্লক আছেন, তার পাশে সন্তোষ রানা আছেন, নকশাল নেতা, তারপরে আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারপরে দেখেন ধৈর্যটি নস্কর। এই ধৈর্যটি নস্করকে আপনারা চেনেন, ইনি কিন্তু পণ্ডক্ষত্রিয়র মধ্যে সবথেকে, এখনকার দিনের সবথেকে জনপ্রিয় এবং সম্মানীয় মানুষ হচ্ছেন আমাদের এই ধৈর্যটি দা, লেখক, গবেষক। তিনিও আমাদের এই আন্দোলনের সাথে বরাবর ছিলেন। এসব নানান এইসবের ছবি আছে, আমি সবটা নিয়ে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি বলছি না। এই দেখেন আমাদের সাথে বরাবর যে আমাদের হরিবরদা, তো সে লেগে আছে সেই সময় থেকে আমার সঙ্গে, তিনিও বক্তৃতা করছেন, তার একটা ছবি। তো আমি আর একটা ছবি আপনাকে একটু দেখাই, আরেকটা ছবি দেখাই। এই দেখেন, এইটা এই নিচের ছবিটা দিল্লির খুব নামকরা হল গালিব একাডেমিতে মিটিং। সেই মিটিংয়ে আছেন বৃন্দা কারাত আছে, আমাদের কনভেনশনও বৃন্দা কারাত আছে, দেখেন বসে আছেন। তার পাশে আমি একটা মানুষের কথা আপনাদের একটু পরিচয় করে দেব, তার নাম হলো, দেখেন আমি আপনাকে পরিচয় করে দিতে গিয়ে আমি নিজেই ভুলে যাচ্ছি, এখানে নামটা লেখা নেই। নামটা হচ্ছে ডাক্তার মণ্ডল, মানে এখন 93-94 বছর বয়স, এমবিবিএস ডাক্তার। আমাদের সমাজের মধ্যে বোধহয় প্রথম 2-4 জন এমবিবিএস ডাক্তার যারা হয়েছিলেন তারই একজন। উনি এখন বসন্ত কুঞ্জে থাকেন দিল্লির। তিনি আমাদের সমস্ত আন্দোলনের সবসময় ছিলেন, সে অনশন বলুন, এই সমস্ত ইয়েতেগুলো, এবং উনি দণ্ডকারণ্যে যখন এইসব মানুষ পাঠাচ্ছে তখন ওখানকার ডাক্তার ছিলেন, সরকারি ডাক্তার উনিই ছিলেন, এমবিবিএস ডাক্তার। এবং তিনি যে কত মানুষকে সহযোগিতা করেছেন, সে ওখানকার পুরনো লোক যারা, তারা সব জানেন। এবং তিনি এখনও পর্যন্ত এইসব মিটিংগুলো আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। এই দুটো একটু দেখুন, দেখতে পাচ্ছেন, নিচে হচ্ছেন দাড়িওয়ালা মোহাম্মদ মাদানি। আপনারা এপার বাংলা বা ওপার বাংলা, দুই বাংলার লোকেই মাদানি সাহেবকে চেনেন, বিশেষ করে মুসলমানরা। মানে ভারতের মধ্যে সব থেকে যারা সম্মানীয় পরিবার মানুষ, তার মধ্যে এই মাদানি পরিবার। স্বাধীনতা আন্দোলনেও তাদের একটা মানে অবিস্মরণীয় ভূমিকা ছিল। এই মাহমুদ মাদানি সাহেব তখন এমপি, তিনি আমাদের অনশন মঞ্চে এসছেন আমাদের এই উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্বের জন্য। এবং ইনি বলেছিলেন এবং দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সাথে গিয়ে, আমাদের এই বার্তাটা তিনি বলেছিলেন, মাহমুদ মাদানি সাহেব। এটা দেখতে পাচ্ছেন, ভারতবর্ষের ইতিহাসে যে নামকরা কয়েকজন মানবাধিকার কর্মী, তার নাম বিনায়ক সেন। জেলও কেটেছেন, মানুষের জন্য কাজ করলে আমাদের দেশের শাসক শ্রেণী তাকে নকশাল ইত্যাদি বলে তাকেও জেলে পুরেছে। সে বিনায়ক সেন, তিনিও আমাদের দিল্লিতে আমাদের আন্দোলনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন।
এর উপরের ছবি যেটা, উপরের ছবিটা দেখছেন বৃন্দাকারত, ওটা খালি একাডেমি ছবি। বৃন্দাকারত বলছেন, এই ক্ষেত্রে বৃন্দাকারত বক্তব্য রাখছেন, বৃন্দাকারত আঙুলের এখানে বৃন্দাকারত বলছেন আমরা সবাই আছি। আর নিচের ছবিটা দেখুন, এই নিচের ছবিটা চেনেন? ইনি ছিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক এবং এমপি দেবব্রত বিশ্বাস। আমাদের অনশনের সময় রাস্তায় গিয়ে আমাদের পাশে বসে আছেন। এইখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডি রাজা, সিপিআইয়ের সাধারণ সম্পাদক এবং এমপি অন্ধ্রপ্রদেশের। তিনি আমাদের অনশন মঞ্চে এসে এই আন্দোলনে সহযোগিতার কথা বলছেন। এই সময় কিন্তু এই আন্দোলনের সময় ক্ষমতায় ছিল কিন্তু মনমোহন সিং। এ দেখেন, এইটা আমাদের অনশনের নিচের ছবিটা, এই যে নিচের ছবি যেটা দেখতে পাচ্ছেন, ওই যে নীল গায়ে, উনি কিন্তু এমপি কংগ্রেসের, উত্তরাখণ্ডের এমপি মিস্টার কেসি সিং, বাবা কেসি সিং। তো উনি আমাদের অনশন ভাঙিয়েছিলেন। উনিও দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সাথে, বলেছিলেন যে ঠিক আছে আমরা দেখব, আপনি যান, গিয়ে বলুন আপনি অনশনটা উইথড্র করার করুন, তারপরে আমরা আলোচনায় বসছি। তো উনি এসে আমাদের এই ফলের রস খাওয়ায় অনশন ভঙ্গ করিয়েছিলেন। কেসি সিং উপরেরটা দেখছেন, আমাদের অসীমবালা ঠাকুরনগরের সিপিএমের এমপি ছিলেন। ওই সময় বোধহয় উনি প্রাক্তন হয়ে গেছেন। এইটা দেখেন, খুব ইন্টারেস্টিং। এই নিচে আমাদের অনশন মঞ্চে বসে নিচের ছবিটা একটু দেখুন আপনারা। চেনেন এমপিকে? এবার বিষ্ণুপদ রায়, আন্দামানের এমপি, তিনিও আমাদের এই অনশন মঞ্চে এসছেন। তিনি কিন্তু বিজেপির এমপি। আমরা যখন আন্দোলন করছি তিনি আমাদের এখানে এসছেন। আর এইটাতে আছে মানে বহু খুব ইম্পর্ট্যান্ট দলিল এই বইটা। এইখানে আছে, এই দেখছেন না, এই সব হচ্ছে পেপার কাটিং। ওই সময়ে এই যে সব যা দেখছেন সব পেপার কাটিং। এই বিভিন্ন সময়ে উদ্বাস্তুদের উপর কি কি অত্যাচার কোথায় হচ্ছে, এই সব পেপার কাটিং আমরা এইভাবে কিন্তু রেকর্ড আমরা এইভাবে বই আকারে সব রেখে দিয়েছি। তো আমি আপনাকে এত সব নয়, কিছু আপনাকে দেখালাম। এগুলো আমরা করেছি এবং এই সব আন্দোলনের ফলেই আজকে কিন্তু নাগরিকত্বের ওই যে অনুপ্রবেশকারী তকমাটা গেছে। এইটা এত বড় মন দয়া পরবশ হয়ে বিজেপি নেতারা করেছেন, যেটা বলছেন অসীম সরকার, এইটা কিন্তু নয়। এই সব আন্দোলনের ফসল আমরা এটা করেছি। আমরা এই আন্দোলনটা শেষ পর্যন্ত করতে চাই। ফলে আজকে আপনারা যারা যোগাযোগ করছেন, আপনারা এইটাকে যদি আমাদের পরে খানিকটা ভরসা হয়, আমি এই জন্যই বললাম, কারণ এখন ওই ব্যাঙের ছাতার মতো উদ্বাস্তু দরদি লোকজন এসেছেন। মানিক ফকির, কতগুলো নাম আমি বলেছি, একেবারেই তারা 2020 সালের আগে এর কিচ্ছু জানতেন না, কখনো ছিলেন না, থাকবেনও না। এবং এখনও এইগুলো দেখিয়ে কিছু ফেসবুকে, ওই ইউটিউবে কিছু আয় ইনকামের জন্য গরম গরম কথা বলছে। ওই যে শুনেছি ওরকম, আমি জানি না, ইউটিউবে আমাকে অনেকে বলছে যে তুমি ওইগুলো কি কি করলে নাকি পয়সা পাওয়া যায়। ওরা নাকি শুনেছি যে এইটা ওদের ইনকাম, আর ইনকাম তো অন্য কিছু নেই, এইটাই ওদের ইনকাম সোর্স। এটা করছেন এ পার্টি সে পার্টি কাছ থেকে। গতবারও শুনেছিলাম ইলেকশনের সময় এক পার্টির কাছ থেকে 12 লাখ 13 লাখ টাকা পেয়েছিলেন, কিছু করেছেন, 2-5 লাখ খরচ হয়েছে, বাকিটা যাক এদিক ওদিক সংসারের কাজে লেগেছে। তাদের পারিশ্রমিক, আমি এটাকে অন্যায় বলছি না, তাদের পারিশ্রমিক তারা পেয়েছেন। ফলে তারা হচ্ছে এরকম লেবার, বিভিন্ন পার্টির হয়ে তারা কাজ করেন। আমি এই কথাটা এতগুলো বইপত্র ইত্যাদি দেখালাম যে যদি আপনাদের তাতে খানিকটা ভরসা হয়, আপনারা তাহলে এখানে মন্তব্য করুন, টেলিফোন করুন। আমরা এই আন্দোলনটা সবাইকে সাথে নিয়ে একটু বড় আকারে করতে চাই। ওই আন্দোলন বড় করতে পারেনি, ওই একটা 28শে ডিসেম্বর 2010 সালে মতুয়াদের নিয়ে একটা বড় আন্দোলন হয়েছিল, ওই একটা। আর ওই একটা আন্দোলনটা 6 বছর আগে আমরা করেছিলাম ঠাকুরনগরে, সবগুলোতেই মুখ্য ভূমিকায় আমি ছিলাম। তো আমরা আবার একটা বড় আন্দোলন তারপরে করতে পারিনি, কারণ লোকজন না হলে তো
সংসদীয় ব্যবস্থায় আন্দোলন বড় হবে কোথায়? ফলে আপনারা যদি সাথ দেন আমরা একটা বড় রকমের আন্দোলন করব। আর আমি আপনাদের বলছি, বড় রকমের একটা আন্দোলন করতে পারলে 6 মাস থেকে 9 মাস আইন পাল্টাবে। যারা এসে পড়েছেন, আমি কোনোভাবেই বাংলাদেশ থেকে আসা মানুষকে চলে আসার জন্য উৎসাহিত করি না। আমার বাড়ি যেখানে, আমি প্রতিবাদে আমি যাবো, এই আগামী সপ্তাহেই যাব। আমি যখনই যাই তখনই বলি আর কেউ যেও না, তাতে আমাকে গালাগালি করে যে তুমি চলে গেছো, এখন না যাওয়ার জন্য বলছো। কিন্তু তবু আমি বলি একটা পরিস্থিতিতে চলে গেছি ভাই, তখন একরকম ছিল, এখন অবস্থা সেরকম নেই। অনেকে আমাকে বলেছে এরকম করে করে, ও কিচ্ছু হয় না, হ্যাঁ সুকৃতি, ও তুমি যা বলছো, সুকৃতিবাবু তুমি যা বলছো কিচ্ছু হয় না, পয়সা হলে সব হয়ে যায়। বোধহয় এইবারে যখন যাব এই সপ্তাহখানেকের মধ্যে, তখন হয়তো তারা খানিকটা এবার রিয়েলাইজ করবেন। বারবার বলেছে আইন পাল্টে গেছে, আগে যা ছিল এখন তা নেই, গেলে ছেলে মেয়েদের বিপদে ফেলবেন না। তো যাই হোক, এরকম একটা অবস্থা। তো আপনারা আপনাদের যদি আপনারা সাথ দেন, সাথে যদি থাকেন, আমরা আন্দোলন করব এবং 6 মাস থেকে 1 বছরের মধ্যে দেখবেন সব পাল্টে গেছে। আমরা বড় আন্দোলন করতে পারিনি, তা সত্ত্বেও বিজেপি নিজের করা আইন নিজেকে পরিবর্তন করতে হয়েছে। আর আপনারা আসুন, 6 মাস থেকে 1 বছরের মধ্যে যারা এসে পড়েছেন তাদের নাগরিকত্বের ব্যবস্থা নিশ্চিতভাবে হয়ে যাবে। কিন্তু সেই সাথে সাথে বাংলাদেশে যারা আছেন তারা স্মরণ রাখুন যে আর এখানে আসলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি এখানে না আসার জন্যে সবাইকে নিরুৎসাহিত করব যে আসবেন না, কিন্তু সেই একই সাথে ও কথা যেমন ওখানে গিয়ে বলি, এখানে এসে কিন্তু যারা এসে পড়েছেন তাদের জন্য আমরা এই লড়াইটা করি। ফলে আসুন সবাই মিলে একটা বড় ধাক্কা আমাদের দিতে, একটা বড় আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা যারা টেলিফোনে আমার সাথে যোগাযোগ করতে চান, যারা মন্তব্য করবেন, ওখানে মন্তব্য করবেন, আমি বুঝে যাব। টেলিফোনে যারা যোগাযোগ করতে চান তারা আমার নাম্বারটা লিখে নিন, 9832157487। আমি আরেকবার বলি, আমার টেলিফোন নাম্বার 9832157487। কি আরেকবার বলবো? আমি আরও একবার বলে দিচ্ছি, আমার টেলিফোন নাম্বার 9832157487। তা বাদেও আমরা ফেসবুকে আমরা আমাদের টেলিফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। আপনাদের মধ্যে যদি উৎসাহ দেখি তাহলে আমরা সেই অনুযায়ী আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি সাজাবো। আপনাদের এই কথাগুলো বলে আজকের এই ভিডিওটা আমরা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।